তো আজকেও গুরুত্বপূর্ণ কথাবার্তা হবে। তো সবাইকে ক্লাসে এগেইন স্বাগতম এবং ক্লাসটা এখন শুরু করছি। প্রথমেই যে টপিকটা আসে সেটার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এখন তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝানো হয়, যেমন দেখো আমার এখানে একটা চার্জ আছে, আমি ধরলাম এখানে একটা প্লাস কিউ চার্জ রাখা। এখন এই প্লাস কিউ যে চার্জটা রাখছি, এই প্লাস কিউ চার্জটা একটা নির্দিষ্ট এলাকা জুড়ে, এই প্লাস কিউ চার্জটা একটা নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট এরিয়া জুড়ে এর কি আছে, একটা সক্ষমতা আছে। আমি কি বোঝাচ্ছি, যেমন ধরো এই এরিয়া পর্যন্ত এই প্লাস কিউ চার্জের একটা প্রভাব আছে। এই এরিয়া জুড়ে যদি অপর কোনো একটা চার্জ, সেটা মাইনাস কিউ চার্জ হতে পারে, তাহলে সেইটাকে আকর্ষণ করবে, আর যদি প্লাস কিউ চার্জ হয় সেটাকে বিকর্ষণ করবে। তো এই এরিয়ার ভেতরে যে চার্জটা আছে সেটাকে এটা করছে। তো তড়িৎ ক্ষেত্র বলতে বোঝানো হয় যে কোনো একটা চার্জ একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত এর প্রভাব থাকে। তো যে এলাকা পর্যন্ত প্রভাব থাকে তাকে আমরা সেই চার্জটির তড়িৎ ক্ষেত্র বলে থাকি, তাকেই আমরা সেই চার্জটির তড়িৎ ক্ষেত্র বলে থাকি। এখন যে কথাটা একটু ফোকাস করতে হবে, আমাদের বই পড়বো অবশ্যই। বইয়ে কি বলা হয়েছে, বইয়ে বলা হলো যে কোন একটা চার্জের তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত, মানে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। কোন একটা চার্জের তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, এটা আমাদের বইয়ে সুন্দর করে বলা হয়েছে। বাট এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যেটা তাত্ত্বিকভাবে। এটা জাস্ট তাত্ত্বিকভাবে পসিবল, বাস্তবে পসিবল। তাত্ত্বিকভাবে মানে হচ্ছে এটা জাস্ট থিওরিটিক্যালি হয়েছে, বাস্তবে না। এটা একটু এক্সপ্লেন করা যায়। অনেক ধরনের ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক তেমনি একটা ক্ষেত্র আছে চৌম্বক ক্ষেত্র, যেটাকে আমরা ইংরেজিতে ম্যাগনেটিক ফিল্ড বলি। এখন ধরো চৌম্বক ক্ষেত্র কিন্তু আমাদের অসীম পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এখন ধরো তোমার কাছে একটা চুম্বক আছে, পৃথিবীতে রাখা একটা চুম্বক। তো তুমি সেই চুম্বক, এই চুম্বকটার বিপরীত ধর্মী আর একটা চুম্বক আছে। তো তুমি জানো চুম্বকের নর্থ পোল সাউথ পোল এই ব্যাপারগুলো আছে। তো ওপরে একটা চুম্বক আছে আমাদের, সেটা মঙ্গল গ্রহে রাখা। এখন আমি বললাম যে পৃথিবীতে রাখা চুম্বকের সাহায্যে আমি মঙ্গল গ্রহে থাকা চুম্বককে আমি আকর্ষণ করে পৃথিবীতে নিয়ে আসব। ইজ ইট রিয়েলি পসিবল? যেহেতু বলা হয়েছেই আমাদের এটা অসীম পর্যন্ত বিস্তৃত, এটা কি আসলে পসিবল? সম্ভব না। কারণটা হচ্ছে এটা জাস্ট আমি খাতায় কলমে যখন লিখবো তখনই বলতে হবে যে এটা আসলে পসিবল, যেটা অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। বাট এটা যদি বাস্তব লাইফে অ্যাপ্লাই করতে হয়, বাস্তব লাইফে বলা লাগবে যে এটা অসীম পর্যন্ত বিস্তৃত না। এটাই হচ্ছে মেইন কথা। তড়িৎ ক্ষেত্র সেম ঘটনা, যে এটা জাস্ট থিওরিটিক্যালি মানে তাত্ত্বিকভাবে এটা অসীম পর্যন্ত বিস্তৃত, বা এটা বাস্তবে পসিবল না। ওকে, এ তড়িৎ ক্ষেত্র নিয়ে অনেকগুলা কথা বললাম। এখন সামনে কিছু টপিক জানার আগে একটা বেসিক জিনিস জানতে হবে, যেটা ধরে আমরা সব কিছু করব। সেটা হচ্ছে আমাদের এটাকে বলে এটা একক অ্যাকচুয়ালি। ওয়েট এ মিনিট। হুম তো যেটাতে আমরা আসবো, যেটা ধরে আমাদের সব কিছু করতে হবে, সেটা সম্পর্কে একটু কথা বলি। আচ্ছা, রেকর্ডের দেখো, এই জিনিসটা সম্পর্কে একটু খুব ভালোভাবে আমাদের মাথায় রাখতে হবে। এটার নাম হচ্ছে পরক আধান। পরক আধান, যদি কখনো পরক আধান কথাটা লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা +1 কুলম্ব চার্জের কথা বলা হয়েছে। এই পরক আধানটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ?
রিজনটা হচ্ছে এই পরক আধানের এই যে মানটা, এই মানটা ধরেই আমরা অনেকগুলা ম্যাথ করব। এখানে থিওরি যেটা আছে ওইটাতে অনেক কাজ আছে। এখন একটা প্রশ্ন থেকে যায়, এই +1 কুলম্ব চার্জকে কেন পরক আধান ধরা হলো, অন্য কোনো চার্জকে কেন ধরা হলো না? এর সহজ বাংলা রিজন, সহজ এক্সপ্লেনেশন হচ্ছে যে আমাদের বিজ্ঞানীরা ধরে নিয়েছেন। তো বিজ্ঞানীরা আগের বার কি করছেন, আগে আমরা এই অধ্যায়ে পড়ছি যে আমাদের ইলেকট্রন চার্জের আগে মাইনাস আর প্রোটনের চার্জের আগে প্লাস, কিন্তু আধান দুইটার মান সমান, জাস্ট ধরে নেওয়া হয়েছে। ঠিক তেমনি পরক আধান একটা স্ট্যান্ডার্ড একটা জিনিস ধরে নেওয়া হয়েছে, পরক আধানের মানটা হচ্ছে +1 কুলম্ব চার্জ। এখন বিজ্ঞানীরা চাইলে -1 কুলম্ব দিতে পারতেন, +2 কুলম্ব দিতে পারতেন। এই পরক আধান সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকতে হবে। ওকে, ভেরি গুড। এখন তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা তো খুবই গুরুত্বপূর্ণ এটা কথা। ওকে, তড়িৎ বলরেখা সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা, তড়িৎ বলরেখা জিনিসটা কি? তো তুমি এখানে ধরে নিলাম প্রথমে এখানে একটা প্লাস চার্জ একটা আছে, আমার কাছে এখানে একটা প্লাস চার্জ আছে, এটা পেয়ে দিছে, এটা পেয়ে করতে হবে। তো প্লাস একটা চার্জ আছে, পরক আধান বলতে বোঝানো হয় আমি এই প্লাস চার্জের চারপাশে কি করব, মনে মনে +1 কুলম্ব চার্জ দিব, মনে মনে একটা +1 কুলম্ব চার্জ, মনে মনে এইখানে একটা, এইখানে একটা, এখানে আমি এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, সব কি সব মনে মনে +1 কুলম্ব চার্জ দেওয়া হয়েছে মনে মনে। আমি তো লিখে দেখাচ্ছি, বাট এখানে মনে মনে ধরে নেওয়া হয়। ঠিক তেমনি এইখানে যে যতগুলো জায়গা আছে সবগুলোতে মনে মনে +1 কুলম্ব চার্জ ধরে নেওয়া হয়েছে। এখন দেখো এখানে প্লাস চার্জ আছে, এইখানে প্লাস চার্জ, এই সবগুলা ছোট ছোট +1 কুলম্ব মানে চার্জ। প্লাস প্লাস মানে সমধর্মী আধান, সমধর্মী আধান হলে কি হয়, বিকর্ষণ হয়। তড়িৎ বলরেখা মানে হচ্ছে কোন একটা চার্জের চারিপাশে যখন আমরা এই পরক আধানগুলো স্থাপন করি, তখন অ্যাকচুয়ালি এই দুইটার কারণে, এই দুইটা চার্জের কারণে এখানে এইটা অ্যাকচুয়ালি যে দিক বরাবর বল লাভ করে তারই একটা কল্পনায় আমরা একটা ইমেজিন করে নেই, যে বরাবর একটা বল অনুভব করতেছে, সেই বরাবর একটা আমি কি করি, একটা টান দিয়ে দিই বা একটা অ্যারো সাইন আমি বোঝাই, সেটা তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা মানে কি, তড়িৎ বলরেখা মানে হচ্ছে কোন একটা চার্জের চারিপাশে +1 কুলম্ব চার্জ স্থাপন করলে এটি যে দিক বরাবর বল লাভ করে। তো যেমন এখানে +কুলম্ব চার্জ, এটা এই দিক বরাবর বল লাভ করলো, তারপর এইটা এই দিক বরাবর বল লাভ করলো, তারপর এই চার্জের ক্ষেত্রে এইটা এই দিক বরাবর বল লাভ করলো, তারপর এই চার্জের ক্ষেত্রে এটা এই দিক বরাবর, তারপর এইটা এই দিক বরাবর, তারপর এইটা এই দিক বরাবর, এবং এইটা আমাদের এই দিক বরাবর বল লাভ করে, আর ফাইনালি এইটা এই দিক বরাবর বল লাভ করে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্লাস চার্জের বলরেখা, এইটা হচ্ছে আমাদের প্লাস চার্জের বলরেখা। এবং একটা কথা বলে রাখি, এই তড়িৎ বলরেখা বাস্তবে এক্সিস্ট করে না, এটা কাল্পনিক, এটা কল্পনা ধরে নেওয়া হয়েছে, ইমেজিন করা হয়েছে। আর তড়িৎ বলরেখা আবিষ্কারককে, আবিষ্কারকের নাম হচ্ছে ফ্যারাডে। ফ্যারাডে এই জিনিসটা আবিষ্কার করছেন। ওকে, ভেরি গুড। এখন এই প্লাস চার্জের জায়গায় এই চার্জটা যদি মাইনাস চার্জ হতো, ঘটনাটা কি ঘটতো, যদি এই যে এইখানে প্লাস চার্জটা আছে, এইটা এই প্লাস চার্জের জায়গায় যদি চার্জটা মাইনাস হয়ে যেত, কি ঘটনাটা ঘটতো আমরা নেক্সট পেজে একটু দেখে নিই। তো প্লাস চার্জের জায়গায় এখন একটা মাইনাস চার্জ আছে, তাহলে মনে মনে আমি কি চারিপাশে +1 কুলম্ব চার্জ ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি। আমি 4টা দিলাম, তুমি আরো 4 দিতে পারো। তো এই সবগুলা কি +1 কুলম্ব চার্জ না, +1 কুলম্ব আধান, ওইটাই। ওকে, ফাইন। তাহলে এইখানে কোন দিকে বল লাভ করবে, প্রথমত এইগুলো একটু ড্র করে নিই। আচ্ছা, আমি আরো কয়েকটা দিই, যে মনে মনে ধরে নিছিলাম। তাহলে এইখানে এর ফলে কি হবে, এখানে +1 কুলম্ব চার্জ আছে, এইখানে মাইনাস চার্জ আছে, অর্থাৎ অর্থাৎ এখানে কি ধরনের চার্জ আছে, এরা হচ্ছে বিপরীত ধর্মী আধান, বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তা আকর্ষণ করা বোঝাতে এর সাইনটা এই দিক বরাবর হবে, তাহলে এই দিক বরাবর চলে যাচ্ছে মাইনাস চার্জটা, সরি প্লাস চার্জ, মানে এই দিক বরাবর আকর্ষিত হচ্ছে, আকর্ষিত হচ্ছে, ফাইন, আকর্ষণ অনুভব হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের মাইনাস চার্জের বলরেখা। এইটা কি, এইটা হচ্ছে আমাদের মাইনাস চার্জের বলরেখা।
এখন আরেকটা জিনিস আছে, ধরো দুইটা প্লাস চার্জ আছে, দুইটা প্লাস চার্জ পাশাপাশি, দুইটা প্লাস চার্জ রাখা হলে বলরেখাটা কিরকম হয়? পাশাপাশি যদি দুইটা প্লাস চার্জ রাখা হয় তাহলে তার বলরেখাটা কিরকম হবে? আমি প্লাস চার্জ দেখাবো, পাশাপাশি দুইটা মাইনাস চার্জটা তোমরা একটু নিজে নিজে ট্রাই করবা, নিজে নিজে খাতায় এঁকে দেখবা। ওকে, ভেরি গুড। দেখো ভালো করে একটা, ঠিক আছে, মাইনাস চার্জটা দেখাই দেবো না। তো পাশাপাশি যখন প্লাস চার্জ, তখন এই দিক বরাবর এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। মানেটা কি? মানেটা হচ্ছে এই প্লাস চার্জটা কিরকম বলরেখা দেখায়। এগুলা বাইরের দিকে বিকর্ষিত চলে যাচ্ছে, বিকর্ষিত বিকর্ষিত হয়ে বাইরের দিকে, রাইট? কিন্তু এই অংশ বরাবর যে এইগুলা আছে ওইগুলা একটু, কি ব্যাপারটা ঘটে, যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে এগুলো এইভাবে বেঁকে চলে যায়, এগুলো এইভাবে বেঁকে চলে যায়, তারপর এইগুলো এইভাবে বেঁকে চলে যাবে, এগুলো এইভাবে বেঁকে চলে যাবে। একটা ধর্ম আছে, চার্জে একটা ধর্ম, এই ধর্মটা মাথায় রাখতে হবে যে সমধর্মী বলরেখা যখন সেম টাইপ হয়, দুইটাই প্লাস হয়, তখন তাদের বলরেখা কখনো মানে একে অপরকে ছেদ করে না, বলরেখা কখনো একে অপরকে ছেদ করে না। তারা কি করে? তারা এক ধরনের, তারা কি করে আমি বলি, সহজ বাংলা যদি বলা হয়, তারা পরস্পরকে বিকর্ষণ করে। বলরেখা পরস্পর ছেদ করে না, বলরেখা পরস্পর ছেদ করে না। কি করবে? তারা বিকর্ষণ করবে। ওকে, তখন এইখানে মাঝখানে এমন একটা এরিয়া পাওয়া যাবে, এমন একটা এরিয়া পাওয়া যাবে যেখানে অ্যাকচুয়ালি কোনো ধরনের বলরেখা কাজ করতেছে না, কোনো ধরনের বলই কাজ করতেছে না, কোনো ধরনের আধান নেই। এটা ব্যাপারটা এইরকম ভাবে চিন্তা করতে পারো যে ধরো এই দিক থেকে একটা ঝড় আসতেছে, আবার এই দিক থেকে আরেকটা ঝড় আসতেছে, এই দুইটা ঝড়ের প্রভাবে দেখা যাবে যে মাঝখানে এমন একটা এরিয়া পাওয়া যাবে যে এরিয়া অ্যাকচুয়ালি ঝড়ের কোনো প্রভাবই পড়ে না, একদম স্বাভাবিক অবস্থা আছে ওইখানে। ওকে, এটা হচ্ছে দুইটা প্লাস চার্জ যখন আমরা, কি হয়, দুইটা প্লাস চার্জ যখন কাছাকাছি রাখা হয় তখন তাদের বলরেখা। আবার যদি দুইটা মাইনাস চার্জ কাছাকাছি রাখা হয় ব্যাপারটা কি ঘটবে? তুমি পাশাপাশি দুইটা মাইনাস চার্জ রাখো, যেহেতু এখানে জায়গা আছে একটু ভালো করে দেখাই। তো এইখানে এইগুলা আগের মতোই থাকবে, রাইট? তো এগুলা দিক কোন দিকে হবে? আমরা জানি এখানে মনে মনে প্লাস ওয়ান কুলম্ব চার্জ ধরে নিয়েছি, ধরে নেওয়া হলে কি হবে? আকর্ষিত হবে, রাইট? তো আকর্ষণ বোঝাতে এই ভেতরের দিকে সাইনটা চলে যাবে, আকর্ষিত হচ্ছে, আকর্ষিত, আকর্ষিত, রাইট? এখন এগুলা কি হচ্ছে? বিকর্ষিত হয়ে যাচ্ছে, বাট এগুলো ভেতরের দিকে, এগুলোও বিকর্ষিত হয়ে যাচ্ছে, বাট এইগুলা ভেতরের দিকে, তারপর এইগুলা, তারপর এইগুলা। আর মাঝখানে এই এরিয়াতে কোনো প্রভাবই নাই, কোনো প্রভাবই নাই। এই মাঝখানে যে এরিয়াটা আমি মার্ক করে দেখেছি, এখানে এই বলরেখার কোনো বলের প্রভাবই নাই। এটা হচ্ছে কথা। এতটুকু পর্যন্ত যা যা বলছি সেটা কি ক্লিয়ার আছে কিনা কমেন্টে জানাবা।
এখন একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ যদি পাশাপাশি রাখা হয় তার বলরেখাটা কিরকম হয় আমরা একটু দেখে নিব। এখানে একটা প্লাস চার্জ রাখা হলো আর আমরা এখানে একটা মাইনাস চার্জ রেখে দিলাম। এখন এইগুলা যদি পাশাপাশি রাখা হয় তাহলে এর প্রভাবটা কিরকম হবে আমরা সেটা একটু দেখে নিব। তো ফার্স্টলি প্লাস চার্জ রাখা হয়েছে, মাইনাস চার্জ রাখা হয়েছে, আমরা পাশাপাশি রাখছি এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে মনে মনে +1 কুলম্ব চার্জ পরক আধান স্থাপন করা হয়েছে কাছাকাছি। এখন এই প্লাস থেকে মাইনাসের দিকে যাবে সব কিছু, প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। মেইনলি মাঝখানে কোনো একটা জায়গায় +1 কুলম্ব চার্জ পরক আধান স্থাপন করা হয়েছে। তখন এই প্লাস চার্জের কারণে কি হয়, প্লাসটা বিকর্ষণ করে মাইনাসটা আকর্ষণ করে, প্লাসটা বিকর্ষণ করে মাইনাসটা আকর্ষণ করে। তখন ডায়াগ্রামটা এরকম, প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, তারপর প্লাস থেকে আমরা মাইনাসের দিকে যাবে, নিচে থেকে প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। এখন এই যে উপরের যে নিচে আর নিচেরগুলো আছে এইগুলা কিন্তু বক্ররেখা, রাইট? এই বক্ররেখায় যদি আমরা একটা এইখানে যদি কোনো একটা +1 কুলম্ব বা আধান মানে পরক আধান যদি স্থাপন করা হয় তাহলে সেইটা কোন দিক বরাবর বল লাভ করবে? এটা অ্যাকচুয়ালি এই যে বক্ররেখার স্পর্শক আছে, স্পর্শক বরাবর বল লাভ করবে। এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে অ্যাকচুয়ালি স্পর্শক বরাবর বল লাভ করবে কেন, রিজনটা কি? রিজনটা হচ্ছে এখানে এটা প্লাস চার্জ আছে, এটা +1 কুলম্ব চার্জ, প্লাসে প্লাসে এই দিক বরাবর কি করে, এটা বিকর্ষণ বল, এই বিকর্ষণ বলটাকে যদি আমি F1 বলি, আর এই মাইনাস চার্জ এই +1 কুলম্ব চার্জকে কি করে, আকর্ষণ বল, এটাকে যদি আমি এই বরাবর বলি সেটা যদি হয় F2, তখন এই F1 আর F2 এর লব্ধি, তখন এই F1 আর F2 এর লব্ধি যে F আছে সেটা স্পর্শক বরাবর আমাদের ক্রিয়া করে, এটা স্পর্শক বরাবর ক্রিয়া করবে, ডিরেকশনটা স্পর্শক বরাবর থাকবে। এটাই হচ্ছে কথা, যদি পাশাপাশি প্লাস এবং মাইনাস চার্জ রাখা হয় তাহলে তাদের বলরেখাটা এইরকম হয়ে থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। এইবার আমরা মূল আলোচনা আসা যাক। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বা এটাকে আমরা তড়িৎ প্রাবল্য বলি, কখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আবার চাইলে তড়িৎ প্রাবল্য বলতে পারি। আচ্ছা, তড়িৎ প্রাবল্যের ডেফিনেশনটা সর্বপ্রথম আমরা বলে নিই। তড়িৎ প্রাবল্যের ডেফিনেশনটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে +1 কুলম্ব চার্জ স্থাপন করলে এটি যে পরিমাণ বল লাভ করে, বল লাভ করে তাকে তড়িৎ প্রাবল্য বলা হয়। তাকেই আমরা কি বলি, তড়িৎ প্রাবল্য বলে থাকি। তার ডেফিনেশনটা আমি আবার বলি, তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে +1 কুলম্ব আধান বা +1 কুলম্ব চার্জ স্থাপন করলে এটি যে পরিমাণ বল লাভ করে তাকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য বলে থাকি। জাস্ট আমরা চাইলে জাস্ট প্রাবল্য বলতে পারি। এখন এই প্রাবল্যটাকে আমরা ই দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে আমরা এই ব্যাপারটা কিভাবে চিন্তা করতে পারি? দেখো, ব্যাপারটা আমরা কিভাবে চিন্তা করতে পারি, যদি আমার এই যে সংজ্ঞা যেটা আমি মুখে বললাম, এই সংজ্ঞা যেটা আমি লিখে দিলাম, এটা থেকে আমি এই সূত্রটা বের করে ফেলতে পারি। কিভাবে একটু দেখো, যে আমরা যদি বলি যে আমার তড়িৎ ক্ষেত্র বললো যদি ই হয়, তো এই ই যেটা, আচ্ছা ই, আচ্ছা একটু পরে বলতেছি, যদি আমি
কিউ আধান, আমার কাছে যদি এটা কিউ আধান থাকে, এই কিউ আধানের জন্য প্রয়োজনীয় বল যদি এফ হয়, আর এখন যদি +1 কুলম্ব আধান হয় কিউ এর জায়গায়, তাহলে আমাদের প্রয়োজনীয় বলটা কত? প্রয়োজনীয় বলটা হচ্ছে এফ বাই কিউ। এই এফ বাই কিউ যেটা, এই এফ বাই কিউ যেটা, এফ বাই কিউ কে আমরা কি বলে থাকি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ই ইকুয়ালস টু এফ বাই কিউ। ফাইন। আর ভেক্টর ফরম্যাটে আমরা এইভাবে প্রকাশ করব, ভেক্টর ফরম্যাটে এভাবে আমরা প্রকাশ করতে পারি। এখন এটা নিয়ে একটু ডিটেলস জানা যাক। ধরো এটা যে কোনো একটা চার্জ, এটা প্লাস কিউ চার্জ। আচ্ছা, এতটুকু আমি ধরে নিলাম, এটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র, আর এই জায়গাটা হচ্ছে অসীম। তো অসীম থেকে আমি এটা +1 কুলম্ব চার্জ আনলাম। এই +1 কুলম্ব চার্জ তড়িৎ ক্ষেত্রে কোনো একটা পয়েন্ট এইখানে স্থাপন করলাম। তো তড়িৎ ক্ষেত্রে এইখানে আধানটা স্থাপন করলে কি করা হবে? তো দেখা যাবে কি, আমাদের প্লাস এবং প্লাস, প্লাস এবং প্লাস বিকর্ষণ। তো এই দিক বরাবর এই কিউটা এই বরাবর একটা বিকর্ষণ বল এফ দিবে, এই বরাবর একটা বিকর্ষণ বল এফ দিবে। এখন এই বিকর্ষণ বল যেটা, এটা হচ্ছে চার্জ কর্তৃক আমাদের প্রয়োগকৃত বল। এখন আমি রিভার্সালি চিন্তা করি, এই কিউটা +1 কুলম্ব আধানকে যে পরিমাণ বল প্রয়োগ করতেছে, বাইরে থেকে কোনো যে এজেন্ট ওই একই পরিমাণ বল এই বরাবর প্রয়োগ করতেছে, ঠিক একই পরিমাণ বল বাইরের থেকে এই দিক বরাবর প্রয়োগ করতেছে। এটা হচ্ছে এজেন্ট কর্তৃক প্রয়োগকৃত ফোর্স। ব্যাপারটা ওই রকম হয়ে গেল না যে আমাদের আধান কর্তৃক যে আমাদের যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক সমপরিমাণ বল বিপরীত দিকে বাইরে থেকে কোনো একজন মানুষ সেটা প্রয়োগ করছে। এখন বাচ্চাকাল থেকে এটা আমরা জানি যে দুই দিকে যদি বল সমান হয়ে যায়, এইখানে স্থির থাকবে আর আগাতে পারবে না, এরকম আমরা জানি। কিন্তু আমি বললাম এটা তবু আগাবে, কিন্তু আমি বললাম তবু এটা এই দিক বরাবর যাবে বা এগিয়ে যাবে। কিন্তু কেন এটা বললাম, এটার এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাটা একটু আমাকে বলো। যে ক্লাস করতেছো একটু বলো যে দুই দিক বরাবর বল সমান হওয়ার কারণে নিউট্রাল হয়ে যাওয়ার কথা, কিন্তু নিউট্রাল হবে না, এটা চার্জের দিকে এগিয়ে যেতে পারবে। কেন এটা একটু আমাকে বলো। আমি যেটা বললাম যে এটা একটা প্লাস কিউ চার্জ আছে, এই প্লাস কিউ চার্জের এইটা হচ্ছে আমার এটা তড়িৎ ক্ষেত্র, তার এইটা অসীম। তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে যতটুকু পর্যন্ত এর প্রভাবটা আছে। আমি অসীম থেকে এটা +1 কুলম্ব চার্জ এই তড়িৎ ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে আনছি। তো এই তড়িৎ ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে আনার হলে কি ঘটলো, যে এইটা প্লাস, এই কিউ চার্জটা প্লাস, এই +1 কুলম্ব চার্জ এটা তো পজিটিভ, রাইট? তো সমধর্মী আদান পরস্পরকে কি করে বিকর্ষণ করে, তখন এই কিউ যে চার্জটা এটা +1 কুলম্ব চার্জকে এই দিক বরাবর একটা বিকর্ষণ বল দেয়। এখন বাইরে থেকে কোনো একজন এজেন্ট বা কোনো একজন মানুষ যেই হোক, সে ওই
চার্জকৃত প্রয়োগকৃত বলের বিপরীত দিকে সমপরিমাণ একটা আধান প্রয়োগ করে, সমপরিমাণ একটা বল প্রয়োগ করে, মানে চার্জটা যে দিক বরাবর বল প্রয়োগ করেছে ওই একই পরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করা হয়। তো একই পরিমাণ বল দুই দিকে কাজ করলে এটা নিউট্রাল হয়ে যাওয়ার কথা, কিন্তু নিউট্রাল হবে না। এই যে আমাদের এজেন্ট কর্তৃক প্রয়োগকৃত বলের কারণে এটা চার্জের দিকে এগিয়ে যাবে, কিন্তু কেন? একটু তাড়াতাড়ি বলো, একটু আমি তাড়াতাড়ি আগাবো তাহলে। তাড়াতাড়ি। আমার মেইন কোয়েশ্চেন আমি বলি যে এইখানে এফ এজেন্ট এজি আর এফ অফ চার্জ এই দুইটা সমান হলে এটা নিউট্রাল হয়ে স্থির হয়ে যাওয়ার কথা আমাদের ওই জায়গাতে চার্জটা, কিন্তু এটা স্থির না, এটা এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার রিজনটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র কি বলে, কোন একটা বস্তুর উপর বাহ্যিক যত বল আসবে, যে কোনো কিছুর উপর বাহ্যিক যত বল আছে বলগুলোর যোগফল যদি শূন্য হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে এইখানে কিভাবে যাবে এটা? এইটা
বাহ্যিক মুড বল তো শূন্য, বাট এইখানে শূন্য হওয়ার কারণে কি হচ্ছে, অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে সমবেগে। ভেরি গুড, আই থিঙ্ক বোঝা গেছে, ক্লিয়ার ব্যাপারটা। এখন দেখো খুব ভালোভাবে, এখন দেখো ই গোস টু এফ বাই কিউ, একটু আগে শিখছি। এইটার বিস্তৃত একটা সূত্র লাগবে আমাদের, বিস্তৃত একটা সূত্র। তো এফ এর পরিবর্তে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবো যে 1/4πε0 ইন্টু, আমি ধরে নিলাম যে দুইটা চার্জ আছে, একটা হচ্ছে ক্যাপিটাল কিউ মানের চার্জ আর একটা স্মল কিউ মানের চার্জ আছে, একটা ক্যাপিটাল কিউ মানে একটা স্মল কিউ মানে। তো ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বাই আর স্কয়ার আর ডিভাইড বাই স্মল কিউ, তো কিউ কিউ কাটা। তো ফাইনালি আমাদের প্রাবল্যের যে সূত্র পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তো এইটা কি, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের আলটিমেটলি যে সূত্র যেটা আছে ওইটাই, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের যে সূত্র যেটা আছে ওইটা। ওকে, হুম, আই থিঙ্ক এই জিনিসটা বোঝা গেছে। যদি বোঝা যায় কমেন্টে একটু জানাও, আর একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সুসমত এই ক্ষেত্রে। এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা বানানো খুবই সহজ। কিভাবে বানানো হয় আমি সেটা বলি। যে যদি তুমি পাশাপাশি দুইটা প্লেট রাখো, পাশাপাশি কি রাখবো, প্লেট, কি ধরনের প্লেট, এইটা এই কালারটা ভালো লাগতেছে না, আমি সাদা ইউজ করি। তো পাশাপাশি একটা প্লেট, দুইটা প্লেট রাখা হবে, একটা হচ্ছে প্লাস চার্জে চার্জিত এবং অন্যটা হচ্ছে আমাদের মাইনাস চার্জে চার্জিত প্লেট। ওকে, একটা হচ্ছে প্লাস চার্জে চার্জিত প্লেট আর একটা হচ্ছে মাইনাস চার্জে চার্জিত প্লেট। যখন কাছাকাছি রাখা হবে তখন কি হয়, তখন বলরেখাটা কিরকম হয়ে থাকে, প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে। কারণ আরেকটা ঘটনাও ঘটে এখানে, সেটা হচ্ছে আমাদের উপর থেকেও যাবে আমাদের। উপর থেকে কেন যাবে বলি তো, একটু যদি তোমার মনে থাকে। এই প্লাস এবং এই উপরে এই যে প্লাস আর এই মাইনাসটা তুমি পাশাপাশি রাখো, এই প্লাস এই মাইনাস, তখন কি হয়, এই বরাবর এইরকম যায়, এইরকম যায়, এইরকম যায়, এইভাবে মূলত এর কি হয়ে থাকে, এইভাবে এর বলরেখা হয়ে থাকে। ওই ব্যাপারটা এখানে ঘটছে। তো সুষমত এই ক্ষেত্র সম্পর্কে যদি বলা হয়, সুষমত এই ক্ষেত্র হওয়ার শর্ত হচ্ছে প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রাবল্য সমান হতে হবে, প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রাবল্য সমান হতে হবে, প্রতিটা ক্ষেত্রে এখানে যতগুলো চার্জ আছে প্রতিটা ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে প্রাবল্য যদি সমান হয় তাকেই আমরা সুষমত এই ক্ষেত্র বলে থাকি। আমার কথাটা রিপিট করি, যদি আমাদের যদি আমাদের এই প্রতিটা চার্জের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য সমান হয়ে থাকে তাহলে সেটাই আমি বলবো সুষম একটা তড়িৎ ক্ষেত্র। ওকে ফাইন। আর এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে প্লাস চার্জে চার্জিত প্লেট আর একটা হচ্ছে মাইনাস চার্জে চার্জিত প্লেট। এবার আমি সামনের দিকে আগে, এবার আমি সামনের দিকে আগাবো। এখন ম্যাথ তো খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো, কোনো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে সেখানে একটি ইলেকট্রন এর ওজনের সমান বল অনুভব করবে। কোন একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে সেখানে একটি ইলেকট্রন এর ওজনের সমান বল অনুভব করবে। আচ্ছা, আমরা একটু ই এর মানটা বের করতে হবে, রাইট? তো আমরা ই মানে কি জানি, আমরা জানি ই গোজ টু এফ বাই কিউ, রাইট? তো এখানে ওজনের এটা ব্যাপার আছে, রাইট? এখানে যেমন ধরি এখানে একটা ইলেকট্রন আছে, তো খাড়া নিচের দিকে আমাদের এমজি পরিমাণ বল আছে। তো বলছে প্রাবল্য কত হলে, এখানে নিচের দিকে এটা এমজি পরিমাণ বল আছে,
ঠিক বিপরীত দিকে একটা এফ পরিমাণ বল আছে। এখন বলছে যে প্রাবল্যটা কত হলে সেটা ওজনের সমান পরিমাণ বল অনুভব করবে। তাহলে এফ এর পরিবর্তে এখানে এমজি বসিয়ে দিতে হবে, তো এমজি বাই কিউ। তো এমটা কত, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ ইন্টু জি মানে হচ্ছে 9.8 ডিভাইড বাই কিউ ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19। এইটা ক্যালকুলেশন করে বলো কত আসতেছে। এইটা ক্যালকুলেশন করলে আনসারটা পেয়ে যাবে। ওকে, 6.06 ইন্টু 10⁻48। আচ্ছা, আমি এটা কি এর একক সম্পর্কে কোনো কিছু বলছিলাম? তো প্রাবল্য এককটা আমি বলি নাই, সরি ফর দ্যাট, আমি অনেক কিছু ভুলে যাই। এর এককটা দেখো, এককটা দেখো, উপরে এফ নিচে কিউ। বল এককটা হচ্ছে নিউটন আর নিচে কুলম। এককটা হচ্ছে নিউটন পার কুলম বা নিউটন কুলম ইনভার্স 1। তো এর একক নিউটন পার কুলম, এটা আমরা ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে এর আনসার। নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা একটু ইন্টারেস্টিং। কি বলছে কোয়েশ্চেনে একটু দেখি। 1.6 ইন্টু 10⁻⁻9 আধানে আহিত একটি ক্ষুদ্র গোলককে বায়ুতে স্থাপন করা হলো। ওকে, আহিত গোলকের কেন্দ্র হতে 0.15 মিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। ভালো কথা। একটা গোলক আছে, এখানে কোয়েশ্চেন একটা ভুল করছে, সেটা হচ্ছে এখানে নিউটনের জায়গায় এখানে কুলম্ব দিয়ে দিয়েছে। নিউটন তার আধান একক না, এটা হচ্ছে কুলম্বের একক। তো এটা একটু কারেকশন করে নিলাম। তো গোলকটা সুন্দর করে আঁকা হয় নাই, এটা একটু ধরবেন না। তো এত আধানে আহিত একটা গোলক, মানে এর যে আধানের পরিমাণ এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻9 কুলম। এটা ক্ষুদ্র গোলককে বায়ুতে স্থাপন করা হয়েছে, ফাইন। আহিত গোলকের কেন্দ্র যদি এটা ধরি, গোলকের কেন্দ্র হতে 0.15 মিটার দূরে। গোলকের কেন্দ্র হতে 0.15 মিটার দূরে, গোলকের ভেতরে কোনো জায়গা হতে বাইরের জায়গাও হতে পারে, আমরা জানি না। তো আমরা ধরলাম যে এই জায়গাটা, এটা হচ্ছে 0.15 মিটার। এটা কি, এটা হচ্ছে আর এর মান। তাহলে এত মিটার দূরে কোন একটা বিন্দু তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? এইটা, যে ই ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটা পরিবর্তে 9 ইন্টু 10⁻9 তো কিউ এর জায়গায় 1.6 ইন্টু 10⁻⁻9 ডিভাইড বাই আর এর জায়গায় 0.15 স্কোয়ার। তো 10⁻9 এবং 10⁻⁻9 আমরা কাটাকাটি করে দিতে পারি। এখন যে জিনিসটা আমরা ক্যালকুলেশন করতে হবে, 9 ইন্টু 1.6 ডিভাইড বাই
0.15 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করো এবং বলো কত আসতেছে। হুম, তো 640, তাহলে 640 নিউটন পার কুলম। এটা হচ্ছে আমাদের আনসার। এটা কি বোঝা গিয়েছে? একটু কমেন্টে জানাও তো। নেক্সট ম্যাথ যেটা আছে ওইটাতে যাওয়া যাক। নেক্সট কি ম্যাথ আছে? আচ্ছা, ম্যাথে যাওয়ার আগে এটা থিওরি আছে, ইন্টারেস্টিং এটা থিওরি। তো সেটা সম্পর্কে একটু কথাবার্তা বলা যাক। ওকে, একটা টাইপ কোয়েশ্চন তোমাকে একটু দিবে, সেটা সম্পর্কে আমরা একটু বলবো। একটু ওয়েট, একটু হোল্ড। এখন একটা থিওরি দেখো। এরকম থিওরি তোমাদের
এরকম একটা জিনিস দিয়ে দিবে যে ধরো এখানটা প্লাস চার্জ আছে আর এইখানটা মাইনাস চার্জ আছে। এখন তোমাকে কি বলবে যে এই যে দুইটা আধান আছে এই দুইটা আধানের মাঝখানে সরল রেখার কোন বিন্দুতে কোনেরটা মানে মোট আমাদের প্রাবল্যটা শূন্য হবে। আমি কোয়েশ্চেনটা আবার বলি, এই দুইটা আধান আছে এই দুইটা আধানের মাঝখানে কোথায় কোন মানে এদের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে এই দুইটি আধানের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে আমাদের মোট প্রাবল্যটা শূন্য হবে বা লব্ধি প্রাবল্যটা শূন্য হবে। ফর এক্সাম্পল এই প্লাস ও মাইনাস চার্জে কোন একটা জায়গা যেমন মাঝখানে আমি একটা +1 কুলম্ব চার্জ স্থাপন করে ফেললাম। তো এটা চার্জ স্থাপন করে ফেলার ফলে কি হইলো, আমি ধরি এটা প্লাস কিউ চার্জ আর এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ। ওকে, তো এইখানে কি হবে যে আমাদের এই প্লাস চার্জ প্লাসে প্লাসে এই দিক বরাবর একটা বিকর্ষণ, তো এই বরাবর একটা E1 পাবো। আর মাইনাস প্লাস আকর্ষণ না, তো আকর্ষিত হয়ে এই বরাবর চলে যাবে। এখন এটা ব্যাপার চিন্তা করে দেখো, E1 যেদিকে E2 সেদিকে, আলটিমেটলি আমাদের লব্ধি প্রাবল্যটা কি হয়ে যাচ্ছে যে ই ইকুয়ালস টু আমাদের E1 প্লাস E2 এটা হয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে আমাদের যদি লব্ধি প্রাবল্য শূন্য হতে হয় তাহলে অবশ্যই বিপরীত দিক বরাবর কাজ করা লাগে। হুম, কিন্তু এটা বিপরীত দিক বরাবর হয় নাই, তাই এটা হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, +1 কুলম্ব চার্জ অন্য কোনো জায়গায় স্থাপন করতে হবে। +1 কুলম্ব চার্জ অন্য কোথায় স্থাপন করা যায়, যে আমরা ধরে নিলাম যে +1 কুলম্ব চার্জ যেটা আছে এটা বাইরে এইখানে আমি +1 কুলম্ব চার্জটা স্থাপন করে ফেললাম। তো এটা করার ফলে কি হবে যে আমাদের এই +1 কুলম্ব চার্জ বিকর্ষিত হয়ে এই বরাবর একটা E1 দিল, তারপর এই প্লাস এবং এই মাইনাস আকর্ষণ করবে, তো এই বরাবর একটা প্রাবল্য সেটা হচ্ছে E। তাহলে E1 এবং E2 বিপরীত দিক বরাবর আছে। এখন যদি আমাদের E1 ইকুয়ালস টু E2 হয় তাহলে লব্ধি প্রাবল্যটা শূন্য হবে, অবশ্যই সমান এবং বিপরীতমুখী হতে হবে, তাহলে লব্ধি প্রাবল্য শূন্য হবে। এখন যদি ধরি যে প্লাস এবং মাইনাস এই যে আধান এই আধানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, তাহলে E1টা কোথায় আছে, E1 এর ক্ষেত্রে দূরত্বটা কত, E1 ইকুয়ালস টু E2 এর নেক্সট লাইন আমরা কি বলতে পারি, 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড বাই এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে আমাদের এই প্লাস থেকে এই +1 কুলম্ব আধান দূরত্ব, এই দূরত্বটাকে আমি x ধরে নিলাম, তাহলে এটা হবে x² ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু এটাও কিউ যদি ধরি, যেহেতু সময় ধরছি। তো একটা ব্যাপার মাথায় রাখবা, যখন প্রাবল্যটা ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি বেলায় প্লাস চার্জ হোক বা মাইনাস চার্জ হোক আমাদের সবসময় প্লাস ধরেই করতে হবে। কিন্তু যদি স্কেলার রাশি হয় লাইক আমাদের বিভব একটা স্কেলার রাশি, তখন আমাদের মাইনাস সহই হিসাব করতে হবে। তো এখন E2 এর ক্ষেত্রে দূরত্বটা কতটুকু, দূরত্বটা হচ্ছে টোটাল ডি দূরত্ব প্লাস আবার এক্স, মানে এতটুকু দূরত্ব এই মাইনাস থেকে এই টোটাল এতটুকু দূরত্ব কত, এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের ডি প্লাস এক্স এর স্কোয়ার। তো এখান থেকে আমাদের কাছে থাকবে এক্স এর মানটা কোনোভাবে বের করা, তো এক্স এর মানটা যদি বের করি আনসারটা পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের বিপরীতধর্মী আধান যদি থাকে তখন সেক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে হবে। এখন যদি সমধর্মী থাকে আমি জাস্ট প্লাসেরটা দেখিয়ে ফেলি, মাইনাসেরটা তোমরা পারবা। যদি এখন সমধর্মী থাকলে আমরা কি করবো, যেমন এটা আমি Q1 দিলাম আর এটা আমি Q2 দিলাম, তাহলে অবশ্যই মাঝখানে কোনো একটা বিন্দুতে শূন্য হবে। তো ধরি মাঝখানে আমি +1 কুলম্ব আধান স্থাপন করছি, তো মাঝখানে +1 কুলম্ব আধান স্থাপন করার ফলে কি হলো, যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে এই প্লাস প্লাস এই বরাবর বিকর্ষণ E1, এই প্লাস প্লাস এই বরাবর বিকর্ষণ E2, তো এখন E1 E2 হবে। তো আমি যেটা ধরছি যে ঠিক মাঝখানে এই পয়েন্টটা স্থাপন করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 1/4πε0 ইন্টু Q1 ডিভাইড বাই দূরত্বটা কত, টোটাল দূরত্ব যদি আমি ধরি যে Q1 এবং Q2 এর দূরত্বটা হচ্ছে ডি, তাহলে প্লাস থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের d/2, এই দূরত্বটাও d/2। তো আমরা বেসিক্যালি এটাকে x ধরে নিই, তো এটাকে যদি x ধরে নিই তাহলে এই দূরত্ব যেটা এই দূরত্বটাকে ধরতে হবে d - x, তাহলে এটা x ধরলাম, তেমনি 1/4πε0 ইন্টু Q2 ডিভাইড বাই d - x এর হোল স্কয়ার। তো তোমার এখান থেকে টার্গেটটা হচ্ছে x এর মানটা বের করা, এটা সলভ করে আমরা x এর মানটা পেয়ে যাব। কিন্তু এটা তো থিওরি দেখাইছি, এখন ম্যাথ করব, তার আগে বলে এটা বোঝা গেছে।
এটা বোঝা গেছে কিনা একটু কমেন্টে আমাকে জানাও। এটা বোঝা গেছে, আমি সামনে আগাই একটু। এটা খুব সুন্দর একটা ম্যাথ। যদিও এইখানে চিত্র যেটা আছে চিত্রের উপর একটু লেখা চলে আসছে, লেখা যেটা চলে আসছে আমি মুখে বলে দিব। চিত্রে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দু Q1 ইকুয়ালস টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব, Q2 ইকুয়ালস টু মাইনাস 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 কি, এটাও কুলম্ব, এটাও কুলম্ব, নিউটন দেওয়া হয়েছে ভুলে। তো চার জোড়ি নির্দিষ্ট দূরত্বে শূন্য মাধ্যমে আছে, কারণ বলছে চার জোড়ির মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বলের মান নির্ণয় করতে হবে। চার জোড়ি সংযোগ রেখার উপর কোনো বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এইবার ম্যাটটা দেখো, প্রথমে ক নংটা খুবই সহজ, বলটা বের করতে হবে, আর যেহেতু শূন্য মাধ্যমে বলেই দিছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা 1, তো কে এর মানটা 1, তো শূন্য মাধ্যমে বলেই দেই কে এর মানটা 1। আদারওয়াইজ তোমাদের কি করতে হবে, যদি কোয়েশনে কে নিয়ে কোনো ডাটা যদি দেয়া না থাকে, যদি কোয়েশনে কে নিয়ে কোনো ডেটা না দেওয়া থাকে, তাহলে এটা শূন্য মাধ্যমে ধরে নিতে হবে। তাহলে এই ফোর্সের মানটা হচ্ছে F ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। তো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। কিউটা কি -40, -40 এখানে বসাবো না, এটা ভেক্টর রাশি, তো মাইনাসটা অ্যাভয়েড, মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে ঘাটতি আছে। তো 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব এইখানে বলেছে 1 মিটার, তো 1 স্কোয়ার। এখন এই জিনিসটা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বলো কত আসতেছে তাড়াতাড়ি। ক্যালকুলেশন করো তো। এটা হচ্ছে আমাদের 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 নিউটন। তো এটা হচ্ছে আমাদের আনসার, এইটা হচ্ছে আমাদের আনসার। ক নংটা আমাদের সলভ হয়ে গেছে। তো সেকেন্ডলি খ নংয়ে বলছে চার্জের সংযোগ রেখার উপর কোনো বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা, এটা আমরা একটু দেখব। এটা পেজ, 4টা পেজ জাস্ট খ নংয়ে সলভের জন্য, এতটা পেজ লাগার কথা না, লাগবে না তো আমার। আচ্ছা দেখি, দেখো একটু আমরা ডায়াগ্রামটা একটু ড্র করি। যে আমাদের এইখানে কি আছে, যে একটা মাইনাস চার্জ একটা প্লাস চার্জ, রাইট? এখানে একটা আমাদের প্লাস চার্জ আছে, আর এখানে একটা মাইনাস চার্জ আছে। এটা হচ্ছে আমাদের Q1 which is 20 into 10 to the power minus 6 কুলম্ব,
এখানে যেটা কিউট সেটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি ইন্টু 10⁻⁹। তো এইটার মধ্যে হয় দূরত্ব যেটা আমি বললো, আর এইটা হচ্ছে আমাদের 1 মিটার। বললো এদের সংযোগীয় সরলরেখার কোন বিন্দুতে আমাদের কি লব্ধি তো আমাদের প্রাবল্য শূন্য হবে। দেখো বিপরীতধর্মী আধান হলে আমাদের কোথায় স্থাপন করতে হবে? অবশ্যই বাইরে কোথাও। আমি আগেই বলছি যদি বিপরীতধর্মী হয় বাইরে কোথাও স্থাপন করতে হবে। কোথাও, কোথায় আমি স্থাপন করব? বাইরে এইখানে নাকি এইখানে? অনেকে বলবে যে যে কোনো একটাতে হবে। তো আমি এটা আগে বলে নাই, তো এটা বলে রাখি যেখানে আমাদের মানটা সমান, প্লাস মাইনাস দিয়ে তুমি মানটা এখানে চিহ্নিত করে লাভ নাই। প্লাস আর মাইনাস দিয়ে এখানে বোঝানো হচ্ছে ঘাটতি আছে নাকি আধিক্য আছে। এটা সংখ্যা কোথায় কম 20, তো 20 এর কাছে যদি একটা পরক আধান স্থাপন করি, এখানে যদি পরক আধান স্থাপন করি +1 কুলম্ব, তাহলে আমাদের লব্ধির প্রাবল্য শূন্য হবে। ফাইন। তো এখানে যদি স্থাপন করি তাহলে আমাদের এই প্লাসটা এই কিউ বানানোর কারণে এখানে E1 একটা, আর এই কিউটার এখানে E2টা এই বরাবর। এখন E1 এর জন্য দূরত্বটা কতটুকু? E1 এর জন্য দূরত্বটা হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে x, আর E2 এর জন্য যে দূরত্ব এটা হচ্ছে আমাদের r+x বলতে পারি, বা d+x, আমি r+x বললাম। তাহলে যদি লব্ধি প্রাবল্য শূন্য হতেই হয়, যদি লব্ধি প্রাবল্য শূন্য হতেই হয়, তাহলে আমাদের E1 আর E2 এই দুইটা কি হতে হবে? সমান হতে হবে, রাইট? তাহলে আমি এটা মান বসাই, 1/4πε0 into q1 divided by x square equals to 1/4πε0। আচ্ছা, এটা এক পেজে জায়গা হবে না, এই জন্য একটু বড় করে লিখতে হবে, q2 divided by r+x এর হোল স্কোয়ার। তো 1/4πε0 এবং 1/4πε0 আমরা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এই পেজে এখন দেখো থাকতেছে আমাদের q1 divided by x square equals to q2 divided by আমাদের r+x এর হোল স্কোয়ার। তো q1 এর জায়গায় 20 ইন্টু 10⁻⁶ ডিভাইড বাই এক্স স্কোয়ার, আর q2 এর জায়গায় -40 দরকার নেই, কারণ আমরা এখানে প্রাবল্য রিলেটেড কথাবার্তা এখানে চলছে। প্রাবল্য রিলেটেড কথাবার্তা, প্রাবল্য ভেক্টর, ভেক্টর হলে মাইনাস প্লাস হিসাবে ধরবো না, সবই প্লাস। তো 40 ইন্টু 10⁻⁶ ডিভাইড বাই r+x, তো 1 প্লাস x এর হোল স্কোয়ার। তো 10⁻⁶ এবং 10⁻⁶ উভয় পক্ষ থেকে কাটা। এবং আরো একটা জিনিস কাটাকাটি করা যায় যে 20কে তুমি কাটা যদি এখানে 2 থাকবে, তাহলে এখন আলটিমেটলি যেটা থাকতেছে যে 1/x² ইকুয়ালস টু 2 ডিভাইড বাই 1 প্লাস x এর হোল স্কোয়ার। ভেরি গুড। এরপরে আমরা কি করতে পারি? এরপরে আমরা যে জিনিসটা করা যায় একটু দেখো, আমরা একটু উভয় পক্ষে একটু বর্গমূল করব। উভয় পক্ষে কি করব? বর্গমূল করব। তো উভয় পক্ষে বর্গমূল করা হলে যেটা পাওয়া যাবে √1/x² ইকুয়ালস টু √2 ডিভাইড বাই 1 প্লাস x এর হোল স্কোয়ার। তো 1/x² মানে কত? জাস্ট 1/x থাকবে, এখানে এটা প্লাস মাইনাস চলে আসবে, প্লাস মাইনাস √2 ডিভাইড বাই আমাদের 1 প্লাস x চলে আসবে। বর্গমূল দিলে অবশ্যই একটা প্লাস মাইনাস চলে আসে, বর্গমূল দিলে এখানে অবশ্যই একটা প্লাস মাইনাস চলে আসবে, এটা একটু মাথায় রাখতে হবে। তো প্রথমত প্লাস নিয়ে চিন্তা করি, একটা মান পাবো, মাইনাস দিয়ে চিন্তা করলে আরেকটা মান পাবো, প্লাস দিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা পাবো 1/x ইকুয়ালস টু √2 ডিভাইড বাই 1 প্লাস x। তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস x ইকুয়ালস টু √2x। তো এরপরে যেটা কাজ থাকবে যে আমরা √2 x কমন নিলে √2 - 1 ইকুয়ালস টু আমাদের 1 থাকতেছে। তো আমাদের x এর মানটা আসবে 1/√2 - 1। এটা ক্যালকুলেশন করে বলে এটা কত আসতেছে, এটা x একটা ভ্যালু, এটা ক্যালকুলেশন করো।
-0.29 মাইনাসে কি বোঝাচ্ছে আমি একটু আচ্ছা আমি ওটা ঠিক আছে কিনা আমি একটু চেক করে ফেলি। হুম, দেখো 1/√2 এটা মাইনাস তারপর এটা 1। তুমি তো একটু ক্যালকুলেশনে ভুল করে ফেলছো, -0.29 নয়, 2.41 এত মিটার। দেখো 2.41 মিটার, একটু দেখে ক্যালকুলেশন করা উচিত, এইগুলো একটু কিন্তু একটু সেন্সিটিভ আছে। এই যে সময়তে পেস্ট লাগে স্টুডেন্টের, এইটা একটু সাবধানে করতে হবে। 2.41 মিটার এটা এক্স এর মান। এখন মাইনাস দিয়ে কিন্তু আরেকটা ভ্যালু আসতে পারে, তো সেটাও আমরা করে নিই। যদি এখন আমরা মাইনাস দিয়ে করি, মাইনাস দিয়ে করলে কি আসবে, যে 1/x ইকুয়ালস টু -√2 ডিভাইড বাই 1 প্লাস এক্স। তো আমরা একটা কাজ করি, আমরা আর গুণন করি যদি, -1 - x ইকুয়ালস টু √2 ইন্টু এক্স। তারপর আমরা যেটা করলাম, এক্স ইন্টু √2 প্লাস 1 ইকুয়ালস টু -1। এখন এক্স সমান আমরা বলতে পারি যে -1 ডিভাইড বাই আমাদের √2 প্লাস 1। এখন এটা নেগেটিভ একটা ভ্যালু আসবে, তো জাস্ট মাইনাস যদি বসিয়ে দাও, আর নিচে যেটা আছে মাইনাসের জায়গায় এখানে একটা প্লাস বসিয়ে দেওয়া হলে -0.41 মিটার। তো এখানে -0.41 মিটার, তো এক্স এ দুইটা ভ্যালু পাওয়া গেছে, একটা হচ্ছে 2.41 মিটার, এটা হচ্ছে -0.41 মিটার। এটা দ্বারা কি বোঝাচ্ছে আমি এটা বলি, যেটা বোঝাচ্ছে যে আমাদের E1 থেকে, হয় আমাদের কি বলতেছে, আমাদের এইভাবে আমাদের বোঝাতে হবে অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে আমরা মাপতেছি যে আমাদের প্লাস যে চার্জ আছে ওইটা থেকে কত দূরত্বে আছে। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের Q1 যে আধান আছে, এই Q1 আধান থেকে 2.41 মিটার, Q1 আধান থেকে 2.41 মিটার দূরে কোন একটা বিন্দুতে যদি আমরা প্লাস মনে করবো আধান স্থাপন করি, তাহলে লব্ধি বলতে শূন্য হবে। অথবা -0.41 মিটার মানে হচ্ছে এই প্লাস আধান থেকে -0.41 মিটার আমাদের পেছনে, এটা বোঝাবে, মাইনাস দিয়ে পেছনে বোঝানো হয়। আচ্ছা, এটা এক্স এর মান কেন, কারণ আমাদের এই যে এক্স দূরত্ব, এটা হচ্ছে আমাদের প্লাস যে Q1 চার্জ যেটা আছে, Q1 চার্জ থেকে দূরত্ব। এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় Q2 থেকে কত দূরে, Q2 থেকে কত দূরে, Q2 থেকে দূরে হচ্ছে r+x মিটার দূরে। তো Q2 থেকে দূরত্বটা তুমি বের করতে পারো, সেটা হচ্ছে 1 প্লাস 1 2.41। আমি সেটা যদি দেখাই, তাহলে Q2 থেকে হয় আমাদের কি, Q2 থেকে কত মিটার দূরে আছে আমাদের, 2.41 প্লাস 1 মানে 3.41 মিটার দূরে, বা আমাদের 2.41 -0.41 বা 2 মিটার, এইরকম আমি বলতে পারি। ওকে, বাংলায় বলতে হবে এইবার যে প্লাস কিউ চার্জ থেকে বা ধনাত্মক যে আধান আছে, যেটা হচ্ছে 20 × 10⁻⁶ কুলম্ব, এই আধান থেকে 2.41 মিটার দূরে, অথবা Q2 চার্জ থেকে বা -40 × 10⁻⁶ কুলম্ব আধান থেকে 3.41 মিটার দূরে কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে। এটাই হচ্ছে আনসার। এটা বোঝা গেছে কিনা একটু জানাও।
ওকে, ভেরি গুড। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালোভাবে একটু মনোযোগ দিবা। এখানে একটা কি ধরনের ত্রিভুজ দিছে, এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কিভাবে বুঝতাম আমরা? একটা ত্রিভুজে তিনটা বাহুই সমান হলে তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলে থাকি। এবং আরেকটা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, সমবাহু ত্রিভুজ হলে তিনটা কোণও সমান হয়ে থাকে। মানে একটা ত্রিভুজে টোটাল কোণ 180 ডিগ্রি, এই 180 ডিগ্রিটা সমান তিনটা ভাগে ভাগ হয়ে যায়, তো প্রতিটা 60 ডিগ্রি করে পায়। তো এখানে বলছে যে সি বিন্দুর প্রাবল্য যেটা আছে সেই প্রাবল্যের মানটা নির্ণয় করতে হবে। এটা যশোর বোর্ড 2015-তে আসা একটি প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন। এটা কিভাবে করতে পারি সেটা একটু দেখো। কোনটা আমি সিমিলার একটা যদি ট্রায়াঙ্গেল আকার ড্র করি, আচ্ছা এরকম কোনো টুলস আছে এখানে? সম্ভবত নাই। আহ, দেখি, একটু কালার চেঞ্জ করতে পারি। আচ্ছা ঠিক আছে, এরকম একটা, এটা কি? এটা ট্রায়াঙ্গেল, রাইট? ট্রায়াঙ্গেল আই থিঙ্ক শো করতেছে। তো এবার দেখো, এটা হচ্ছে আমাদের সি, তারপর এটা হচ্ছে এ, তারপর এইটা হচ্ছে আমাদের বি। এতে আমাদের 100 কুলম্ব আধান আছে, বিতে 100 কুলম্ব আধান আছে। আর এই ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে কত মিটার? 0.01 মিটার। ফাইন। বলছে সি বিন্দু তড়িৎ প্রবলের মান নির্ণয় করো। তো তড়িৎ প্রবলের মানটা কি হবে? এখানে এ যেটা আছে, এ বা বিন্দুতে যে আমাদের আমাদের আধান আছে এবং বি বিন্দুতে আধান আছে, তার জন্য সি বিন্দুতে আমাদের প্রাবল্য অনুভব করবে। আচ্ছা, প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে হচ্ছে এই যে সি বিন্দুতে আমরা মনে মনে +1 কুলম্ব আধান ধরে নিব। তো +1 কুলম্ব আধান ধরে নেওয়ার জন্য যে পার্শ্বমান ঘটবে একটু চিন্তা করা যাক। যেটা ঘটবে এইখানে সেটা হচ্ছে যে, একটু দেখো যে জিনিসটা ঘটবে, তো সেইটা হইতেছে যে এইখানে এ একটা বিন্দু, এ বিন্দুতে +100 কুলম্ব আধান আছে, আর সি বিন্দু +1 কুলম্ব আধান আছে। তো দুইটা সমধর্মী আধান, সমধর্মী আধান হলে কি হয়? বিকর্ষণ হয়। তো এটা বিকর্ষিত হয় একটু উপরের দিকে চলে যাবে। আচ্ছা একটু ওয়েট এ মিনিট। এবার ঠিক আছে। এবার দেখো, তো এ বিন্দুতে +100 কুলম্ব আধান আছে, আর সি বিন্দুতে +1 কুলম্ব আধান আছে। তো সমধর্মী আধান হলে কি হয়? বিকর্ষণ হয়। তখন এর প্রাবল্যটা কোন দিক হবে? তখন যেটা দেখা যায় যে এর প্রাবল্যটা এর প্রাবল্যটা কোন দিকে হবে একটু, তখন যেটা দেখা যাবে যে এর প্রাবল্যটা এই দিক বরাবর আমাদের কাজ করবে। এই দিক বরাবর যে প্রাবল্যটা এটা দেখা যাবে, আমি বললাম যে E1। তারপর আমাদের বি বিন্দুতে আসা যাক। বি বিন্দুতে আসলে কি দেখা যাবে যে আমাদের বি বিন্দুতে 100 কুলম্ব, এটা হচ্ছে +100 কুলম্ব আধান, আর সি বিন্দু +1 কুলম্ব, এটাও বিকর্ষিত হবে। সো বিকর্ষিত হয়ে এই বরাবর একটা প্রাবল্য যাবে। তো এই প্রাবল্যটাকে আমি কি ধরে নিলাম? E2। এখন আমাদের কাজটা থাকবে যে E1 এবং E2 এই দুইটা যেটা আছে, এই দুইটার লব্ধি প্রাবল্যটা বের করা। এই দুইটার লব্ধি প্রাবল্যটা বের করতে হবে। কারণটা হচ্ছে এই দুইটার লব্ধি প্রাবল্যটাই হচ্ছে আলটিমেটলি সি এর উপর মোট প্রাবল্য। এই দুইটার লব্ধি প্রাবল্যই হচ্ছে আমাদের আলটিমেটলি সি এর উপর মোট প্রাবল্য। লব্ধি প্রাবল্যটা কোন দিকে যাবে? লব্ধি প্রাবল্যটা এই দিক বরাবর, ঠিক মাঝ বরাবর এরকম একটা দিকে যাবে, এবং সেটাকে আমি বলতে পারি এটা হচ্ছে লব্ধি প্রাবল্য ই। তো ফার্স্টলি আমাদের আলাদা আলাদা করে E1 এবং E2 একটু বের করে ফেলতে হবে। তো প্রথমত যদি আমি E1টা বের করি, তো 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তো 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ, আধানের মানটা কত? 100 কুলম্ব, রাইট? এবারে আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের কত? 0.01 মিটার, 10 সেন্টিমিটার।
10 সেন্টিমিটারকে আমি এভাবে প্রকাশ করতে পারি। আহ, আচ্ছা এভাবেই থাকুক, আচ্ছা 0.01 মিটার স্কোয়ার আমি এভাবেই লিখি। তো এটা কত আসতেছে, এটা ক্যালকুলেশন করে বলে এটা কত আসে তাড়াতাড়ি। ওকে, আই উইল ট্রাই। ফাইন, এভাবে থাকবে। 9 × 10⁻16 এত নিউটন পার কুলম্ব। এখন আরেকটা ব্যাপার এখানে চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের E1 এবং E2 কিন্তু সমান। এর রিজনটা হচ্ছে এ থেকে আমাদের যে দূরত্ব, বি থেকে সেম দূরত্ব, আবার আমাদের এখানে আধানটাও সমান, সবগুলো কিছু সমান, তাই E1 এবং E2 সমান হয়ে যাবে। তো একজন বলতেছে 15, একজন বলতেছে 16, কোনটা আমি ধরবো? E2টা কিন্তু সেম হবে, ঠিক মতো একটু দেখে নাও, 15 নাকি 16? আচ্ছা 16 ধরলাম যদি, তাহলে E2টা কিন্তু 9 × 10⁻16 নিউটন পার কুলম্ব। এতটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে জানো। আচ্ছা 15 ঠিক আছে, আমার ভুল করাই দিল। তো দেখো, এখানে 15, এইখানে 15, এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছে কিনা একটু বলো। হুম, এইবার আমাদের কাজটা হচ্ছে E1 এবং E2 এর লব্ধি বের করা। লব্ধি বের করার জন্য আমাদের এখানে যেটা ইউজ করতে হবে, সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র যারা জানো না, আমি একটু শর্ট করে বলে দিই। তো দুইটা ভেক্টর যদি হয়ে থাকে, শর্ট করে একটু বলতেছি, যে দুইটা ভেক্টর একটা যদি হয় এই দিক বরাবর, আর ধরি আর আরেকটা এই দিক বরাবর, তো একটা ভেক্টরকে আমি যদি ধরি পি ভেক্টর এবং আরেকটা ভেক্টর যদি কিউ ভেক্টর ধরি, তো এই দুইটা ভেক্টর লব্ধি, লব্ধি বলতে বোঝানো হয় দুইটা ভেক্টরকে যোগ করলে আমরা নতুন যে ভেক্টর পেয়ে থাকি সেটাকে বলা হয় লব্ধি। তো এই লব্ধিটা কোন দিক বরাবর কাজ করবে? এই লব্ধিটা এই সামান্তরিকের ছেদবিন্দুগামী কর্ণ, মানে এই বরাবর কাজ করবে, এবং এই লব্ধিটাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি। এবং লব্ধি সেই সূত্রটা হচ্ছে আর ইকুয়ালস টু √অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, যেখানে পি এবং কিউ হচ্ছে ওই ভেক্টর গুলার মান, আলাদা আলাদা দুইটা ভেক্টরের মান, এবং আলফা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে আলফা কোনটা? আলফা হচ্ছে এইটা, এইটাকে আলফা ধরে নেওয়া হয়েছে। হুম, এখন আমরা এই যেটা মানে এই E1 এবং E2 এর যে লব্ধি প্রাবল্য যেটা আছে সেটা আমরা বের করব। দেখো ভাই, তোমাদের সুবিধার জন্য কত কি করতেছি। এইগুলা স্লাইড, এগুলা মানে এই স্লাইড গুলা বানাতে হয় প্রেজেন্টেশন দিয়ে, পাওয়ার পয়েন্ট দিয়ে। এইগুলা বানাতে অনেক সময় লাগে, আমি বানাই না নিজে, আমার একটা টিম আছে, টোটাল একটা টিম বানাইছি সব কিছুর জন্য। কিন্তু ক্লাসে আপনারা থাকেন না।
এখন লব্ধি হলো ইটা যদি বের করি, এটা কি হবে, ই ইকুয়ালস টু রুট ওভার অফ যে E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 E1 E2 cos আলফা। তো 9 into 10 to the 15, right? Okay. 9 into 10 to the power 15 8 r square plus 9 into 10 to the power 15 8 r square plus 2 into 9 into the power 15 আবার 9 into 10 to the power 15 cos আলফা এর মানটা কত এখানে? আচ্ছা আমি দেখি, ট্রাই করি। লাইভে হলে ভালো হয়, আমি নিজে জানি রেকর্ডে সবার করার ধৈর্য থাকে, কিন্তু লাইভে মোটামুটি সবাই করতে পারে। তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে। রেসপন্স ভালো না থাকে, যদি রেসপন্সটা ভালো না থাকে তাহলে আমাকে রেকর্ড দেওয়া ছাড়া তো উপায় নাই। কিন্তু আমি ক্লাসে স্টপ করবো না, আমি কিন্তু টোটালি কোর্সটা কমপ্লিট করে ছাড়বই। তো এরকম কারো চিন্তা করার দরকার নেই যে তোমরা ভালো শিখতে পারতেছো আর হঠাৎ করে বন্ধ করে দিলেন, বাকিরা ক্লাস করতেছ না করে তোমরা করতেছো, এরকম চিন্তা করার লাভ নাই বা চিন্তা করার দরকার নেই। আমি ক্লাসটা কমপ্লিট করব, কোর্সটা কমপ্লিট করব, সবকিছু শেষ করেই ছাড়বো ইনশাল্লাহ। এখন আমাদের আলফার মানটা বের করা টার্গেট, তো সেটা বের করার উপায়টা কি? আমি একটা জিনিস ফোকাস করলাম, যদি একটা ত্রিভুজে তিনটা বাহু সমান হয়ে থাকে, তিনটা বাহু 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, তাহলে এটা আমাদের কি ধরনের ত্রিভুজ? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তিনটা কোণই সমান। একটা ত্রিভুজের টোটাল আবদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রি। এটা যদি সমবাহু হয়, এই 180টাকে সমান তিনটা ভাগে ভাগ হয়ে যায়, এবং এই যে কোণটা আছে সেটা সমান তিনটা ভাগে ভাগ হয়ে প্রতিটাতেই যায়। তাহলে সমান 3 ভাগে ভাগ হলে এখানে 60 ডিগ্রি যাবে, আবার এইখানে 60 ডিগ্রি যাবে, এবং এইখানেও কিন্তু আমাদের 60 ডিগ্রি যাবে। এখন E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, এই কোণটা কত? আমরা বিপরীত কোণের কনসেপ্টটা পড়ছি। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হবে, কারণ বিপ্রতীপ কোণ। তাহলে আমাদের আলফা মানটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কজ 60 ডিগ্রি। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমাদের লব্ধি প্রাবল্যটা বের হয়ে যাবে। এখন এটা আমাকে ক্যালকুলেশন করে জানাও কত আসতেছে ই এর মানটা। আচ্ছা ঠিক আছে, 1.56 ইন্টু 10⁻14, এককটা আছে নিউটন পার কুলম্ব। তো এটা আমাদের গণনের আনসার, এত সময় আমরা করলাম। যাই হোক, আরেকটা বার বলি, আমার টার্গেট তো ছিল 1.5 ঘন্টার ভিতরে ক্লাস শেষ করা, বাট আজকে একটু 10 বা 20 মিনিট একটু বেশি টাইম নেব, তো একটু সহ্য করে নিই। এখন একটা জিনিসে ফোকাস করছে যে এইখানে ত্রিবিন্দু তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করতে বলছে। যদি কখনো কোয়েশ্চনে যদি বললো তড়িৎ প্রাবল্যটা বের করো, এই ধরনের জিনিস যদি বলে, মানটা যদি না বলে জাস্ট বলতো তড়িৎ প্রাবল্য, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কি বের করতে হতো? মান এবং দিক দুইটাই বের করতে হতো। ভেক্টর হালকা হলেও টাচ করছো। আচ্ছা যদি এখানে বেসিকে প্রবলেম থাকে এই ভেক্টর নিয়ে, আমি তো ক্লাস আসতেছে সামনে, সমস্যা নাই।
তো দিকটা বের করতে হবে যদি মান না বলে। এখন আমাদের ঘনকে সুন্দরভাবে আবার দিকটা বের করে দিতে বলছে, তো দিকটা আমাদের সুন্দর করে বের করতে হবে। তো ওই দিকটা আমরা ধরে নিলাম যে এটা ই ওয়ানের সাথে থেটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা ধরে নিলাম যে এইটা লব্ধি যেটা, এটা ই ওয়ানের সাথে থেটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের কাজটা থাকবে এই থেটার মানটা বের করা, সরি থেটা যে অ্যাঙ্গেল আছে সেটা বের করা। তো এখানে আর লেখার দরকার নেই, আমরা এখানে বের করি। তো আমাদের এটা আমি ঘনং আমি বলি, আচ্ছা খনং বলি। তো এটা যদি বের করি টেন থেটা, এই শর্টকাটটা মাথায় রাখবা। যার সাথে থেটা সে নিচে একা, কার সাথে? ই ওয়ানের সাথে। তাহলে নিচে ই1, উপরে ই2 সাইন আলফা, নিচে প্লাস ই2 কজ আলফা। তো টেন থিটা সমান সমান ই2 এর মানটা কত ছিল? 9 * সামথিং ছিল, রাইট? সেটা ছিল আমাদের 9 × 10⁻15। তো সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই 9 × 10⁻15 প্লাস 9 × 10⁻15 cos 60 ডিগ্রি। তো আমরা একটা কাজ করলাম যে তুমি একটা জিনিস, আমি একটু একটা লাইন স্কিপ করি, সেটা হচ্ছে আমরা নিচে 9 × 10⁻15টা কমন নিয়ে নিব, তারপর উপর নিচে আমি কাটা দিতে পারি। তো আমি একটা লাইনটা স্কিপ করে ফেললাম, যে কমন নেওয়াটা আমি দেখাইলাম না, রাইট? এখন উপরে সাইন 60 ডিগ্রি, উপরে সাইন 60 ডিগ্রি, নিচে 1 + cos 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা কি দাঁড়ালো? যে টেন থিটা ইকুয়ালস টু সাইন 60 মানে হচ্ছে √3/2 ডিভাইড বাই 1 + cos 60। cos 60 মানটা কত? cos 60 মানটা হচ্ছে হাফ। তো এটাকে আরেকটা লাইন করি, যে টেন থিটা ইকুয়ালস টু √3/2, আর নিচে 1 + হাফ মানে হচ্ছে 3/2। তো 2 2 কাটা গেল। তাহলে আমরা বলতে পারি যে টেন থিটা ইকুয়ালস টু √3/3। তো এই 3টাকে আমরা কি বলতে পারি? দুইটা √3 আছে। এই 3 যেটা আছে, এটাকে আমি একটু বিস্তৃত করলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে √3 × √3 আছে, তাহলে একটা √3 আর একটা √3 কাটা। তো টেন থিটার সমান আর দাঁড়ালো আমাদের 1/√3। তো এখন বলো টেন কত ডিগ্রি মান 1/√3? টেন ইনভার্স 1/√3 মানে কত? টেন কত ডিগ্রি মান 1/√3 হয়ে থাকে, এটা একটু আমাকে জানাও। ওকে, 30 ডিগ্রি। এটা আনসারটা হচ্ছে 30 ডিগ্রি। এখন লাস্টে তোমাকে বাংলা কথায় সুন্দরভাবে বলেইতে হবে যে আমাদের এটা যে ই1 যেটা আছে, এই ই1 যেটার মান হচ্ছে 9 × 10⁻15, এই প্রাবল্যটা লব্ধি প্রাবল্যের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা একটু বলে দিতে হবে, নয়তো বুঝবে না। ওকে, আমাদের 30 ডিগ্রি বলে দিতে হবে কার সাথে, অথবা এটা এভাবে বলতে পারি 30 ডিগ্রি কার সাথে? আমরা এখানে বলে দিতে পারি ই1 এর সাথে, এভাবেও করা যায়। এটা স্পেসিফিক্যালি আমাদের উল্লেখ করে দিতে হবে, নয়তো টিচারের মুড যদি ভালো না থাকে সে 1-2 মার্ক একটু কমায় দিতেই পারে। এটাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। এটা কি ক্লিয়ার আছে? আচ্ছা, ক্লিয়ার। একটু সামনে আগাই। আধান ঘনত্ব, খুবই সুন্দর কিছু টপিক। আচ্ছা, আধান ঘনত্ব বলতে কি বোঝায়?
আধান ঘনত্বের ডেফিনেশন আমি বলবো না। আধান ঘনত্ব এটা কোন অঙ্গে আসতে পারে, তো সেটা একটু বই থেকে পড়ে নিতে পারবা, আর সহজ ভাষায় আমি পেয়ে যাবা। আমি জাস্ট কনসেপ্ট একটু বুঝাই দিই। আধান ঘনত্ব বলতে বোঝানো হয়, ঘনত্ব মানে কি, জাস্ট ঘনত্ব যদি বলি, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। এটাই তো আমরা পড়ছি, ঘনত্ব মানে এটাই তো আমরা পড়ছি সিম্পলি। আধান ঘনত্ব বলতে বোঝায় আমাদের চার্জ ডিভাইড বাই আয়তন। আধান ঘনত্ব বলতে কি বোঝায়, চার্জ ডিভাইড বাই আয়তন, এটাই কি আধান ঘনত্ব বলা হয়। মানে প্রতি কুলম্ব আধান, মানে সরি, আমাদের এই জিনিসটা এইভাবে বলতে পারি যে আমাদের প্রতি 1 মিটার কিউব আয়তনে বা প্রতি একক আয়তনে যে পরিমাণ আমাদের আধানটা ফ্লো হচ্ছে সেটাকে আমরা আধান ঘনত্ব বলতে পারি। প্রতি মিটার কিউব বা প্রতি একক আয়তনে যে পরিমাণ আমাদের চার্জ বা আধান ফ্লো হয় সেটাকে আমরা আধান ঘনত্ব বলে থাকি, এবং আধান ঘনত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। সিগমাকে এইভাবে প্রকাশ করা হয়, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। এটাই হচ্ছে আধান ঘনত্বের বেসিক ডেফিনেশন। এখন এইটাকে আরো অনেকভাবে করা যায়, যে কিউ ইকুয়ালস টু আয়তন তো বলছে, তো গুলক যদি বলি আমরা এটা ইউজ করতে পারি যে 4/3 পাই আর কিউ। সরি, এটা তো আমাদের এটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের আয়তনের ক্ষেত্রে, কিন্তু এ মানে কি বোঝায়, ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে সারফেস এরিয়া। তো এটা 4 পাই আর স্কোয়ার। যদি গোলক আমি চিন্তা করি, গোলক গোলক যদি চিন্তা করি আমি এটা ইউজ করতে পারি, নো প্রবলেম। এখন বলো আধান ঘনত্ব জিনিসটা বোঝা গেছে কিনা। এটা সহজ জিনিস, এখানে আহামরি বলারও কিছু নাই। আধান ঘনত্ব কি বুঝছো? এবার আমরা নেক্সট টপিকে যাব। আধান ঘনত্বের সাথে তড়িৎ প্রাবল্যের সম্পর্ক, এটা লাস্ট পেজ, আর কিছু নাই। যাই হোক, এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আধান ঘনত্বের সাথে তড়িৎ প্রাবল্যের একটা সম্পর্ক আছে। তো ফার্স্টে আমরা একটু লিখে ফেলি কিছু ইকুয়েশন। প্রথমত আমরা শিখছি সিগমা ইকুয়ালস টু আমাদের কিউ ডিভাইড বাই এ। আচ্ছা, আর আমরা আবার জানি যে ই ইকুয়ালস টু আমাদের 1/4 পাই এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। এখন আমি এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিতে পারি, আর এটাকে আমি চাইলে 2 নম্বর সমীকরণ দিয়ে দিতে পারি। এখন আমরা যে কাজটা করলাম, যে 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে ফেললাম, তাহলে আমরা যেটা পাবো ই ডিভাইড বাই আমাদের সিগমা ইকুয়ালস টু আমাদের এখানে 1/4 পাই এপসাইলন নট ইন্টু আমাদের কিউ বাই আর স্কোয়ার। আর নিচে আমাদের কি, কিউ ডিভাইড বাই এ। প্রথমত এই কিউ এবং এই কিউ আমি চাইলে কাটা দিতে পারি। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ই ডিভাইড বাই সিগমা, এটা রাখলাম ইকুয়ালস টু এই, এটা অ্যাকচুয়ালি উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে, উপরে গিয়ে কোথায় যাবে, উপরে গিয়ে নিচেই থাকবে অ্যাকচুয়ালি। ওয়েট আ মিনিট, যাই হোক আমি একটু এভাবে রাখি, রাখার রিজনটা আমি বলতেছি পরে। এভাবে একটু রাখলাম 1/4 পাই এপসাইলন নট টু আর বাই আর স্কোয়ার ডিভাইড বাই। এখন এখানে যেটা আমরা যে জিনিসটা ধরবো, যে একটা গুলকের ক্ষেত্রে চিন্তা করতেছি, কি ধরনের গুলক, যে ধরনের গোলক চিন্তা করবে সেটা হচ্ছে আমাদের সুষম গোলক। সুষম গোলক বলতে কি বোঝায়, আমি একটা গোলক এখানে এখানে ড্র করতে পারি, এই টুলটা দিয়ে একটু একটু সুন্দর করে একটা গোলক দেই যদি। এখন কথা হইতেছে সুষম গোলক বলতে কি বোঝানো হয়। সুষম গোলক বলতে বোঝানো হয় এই গোলকটার প্রতিটা জায়গায়, এই গোলকের প্রতিটা জায়গায় আমাদের আধান সমানভাবে প্রবাহিত হচ্ছে, বা আধানের টা সমানভাবে অ্যাকচুয়ালি এটা কি হয়ে গেছে, ফ্লো হচ্ছে সমানভাবে। এটা এই গোলকের চতুর্দিকে সমানভাবে যদি ফ্লো হয় তাহলে সেটাকে বলা হয় সুষম গোলক। ওকে, তো এটা সুষম গোলকের ক্ষেত্রে চিন্তা করতেছি, এবং সুষম গোলকের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি তোমাদের জানার কথা, 4 পাই আর স্কোয়ার।
এই 4 এবং এই 4 কাটা, তারপর আমাদের এই পাই এবং এই পাই কাটা, এই আর স্কোয়ার এবং এই আর স্কোয়ার কাটা। এখন কি থাকলো? এখন যেটা থাকলো সেটা হচ্ছে, আমরা যদি বলি নেক্সট লাইনে কি ডিভাইড বাই সিগমা ইকুয়ালস টু, এখানে উপরে কিছুই থাকেনি, জাস্ট এখানে একটা থাকলো 1/ε0। তো ফাইনালি এইটাকে, এই যে আমাদের সিগমা যেটা আছে এটাকে আর্গুন করে ওই পাশে নিয়ে নিতে পারি। তখন ফাইনালি আমরা কি ধরনের ইকুয়েশন পাবো? আমরা সরাসরি যেটা বলতে পারি যে আমাদের ই, এই ই সমান আমাদের সিগমা ডিভাইড বাই এপসাইলন নট। এটা কখন? এইটা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো, এই যে আমাদের সিগমা ডিভাইড বাই এপসাইলন নট তখনই অ্যাপ্লাই করা যাবে যদি শূন্য মাধ্যমে থাকে। আর যদি যে কোনো মাধ্যম হয়, যদি যে কোনো মাধ্যম হয় অবশ্যই কে এপসাইলন নট ইউজ করতে হবে। যদি যে কোনো মাধ্যম হয় কে এপসাইলন নট, তো আলটিমেটলি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, যেটা যে কোনো মাধ্যমের জন্য। আর শূন্য মাধ্যম হলে তো কে এর মান 1টা বসিয়ে দিব। তো এই সূত্রটা একটু মাথায় রাখিতে হবে আপনাদের। ওকে, এখন বলো ক্লিয়ার কিনা?